আঙ্কেল, আপনাদের আপত্তি না থাকলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উচ্ছ্বাসের এ কথায় সকলের মাঝে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা মিলল। মেহমানরা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে। নীলাদ্রির বাবা মা ভাবছে এই প্রস্তাব ওনারা কিভাবে নেবেন। নীলা সবার আগে বলে উঠল, তুমি সত্যি আমার বোনকে বিয়ে করতে চাও উচ্ছ্বাস? নীলাদ্রির দাদা আর কারো কোনো কথা কানে নিলেন না। তিনি ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললেন, বিয়ে আজই হবে, এক্ষুনি হবে, এই ছেলের সাথেই হবে। আমি বলে দিয়েছি, আমার কথাই শেষ কথা। নীলাদ্রিও এতক্ষণে ধারণা করতে পেরেছে কিছু একটা তো ঘটেছে, না হলে সবাই নতুন বউকে ছেড়ে ওদিকে কেন ভিড় করবে। দাদাজান নীলাদ্রির কাছে এলেন। নীলাদ্রির পাশে বসে ওর হাত ধরে বলতে লাগলেন, তুই আমাকে কথাটা বিশ্বাস করিস দিদিভাই? প্রশ্নটা শুনে নীলাদ্রি অবাক হয়েছে। দাদাজান কেন এই কথা জানতে চাচ্ছেন? আমার উপর তোর বিশ্বাস আছে তো? তুমি এইসব কথা কেন বলছো দাদাজান? আমি যা করব তোর ভালোর জন্যই করব দিদিভাই। এই বিয়েটাও তোর ভালোর জন্যই হচ্ছে। আমি জানি দাদাজান, তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে। দাদাজান নীলাদ্রির হাতের ওপর পিঠে চুমু খেয়ে বললেন, আমার উপর বিশ্বাস থাকলে যা বলবো তাই করবি তো? নীলাদ্রি কিছু না বুঝেই বলল, হুম। তোর বিয়ে ওই হতচ্ছাড়া ডাক্তারের সাথে হবে না। তোর জন্য আমি এর থেকেও ভালো পাত্র ঠিক করেছি। দাদাজানের কথাগুলো নীলাদ্রির মাথার উপর দিয়ে গেল। তবে যখন জানতে পারলো উচ্ছ্বাসের সাথে তার বিয়ে হচ্ছে, তখন বেচারি পুরোপুরি শকের মধ্যে চলে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে, এসব ভাবার সময়টুকু পেল না। তার আগেই লোকটার সাথে তার বিয়ে হয়ে গেল। কবুল বলে ফেললেও নীলাদ্রি বিশ্বাস করে উঠতে পারছে না এই লোকের সাথে তার বিয়ে হয়েছে। লোকটা আজ তার বিয়েতে কেন এসেছিল? বিয়ে খেতে এসে নিজেই বা কেন বর হয়ে গেল? বিয়ে পড়ানোর পুরোটা সময় নীলাদ্রি একটুও কাঁদেনি। তার জীবনে কি ঘটছে এটা ভেবে এতটাই আশ্চর্য হয়েছিল যে কাঁদতেও ভুলে গিয়েছিল। কিন্তু এখন যখন বুঝতে পারছে তাকে এবার ওই লোকটার সাথে অচেনা জায়গায় পা বাড়াতে হবে, তখন থেকে চোখের পানি বাদ মানছে না। কোনো কালে সে জোরে শব্দ করে কাঁদতে পারে না। তার কান্না শুধু চোখের পানি আসা। অবশ্য ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, কিন্তু কাউকে বোঝাতে পারে না। নীলাদ্রি মাকে জড়িয়ে ধরে কাঁদছে। মা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছে। নীলাও কাঁদছে। কাঁদতে কাঁদতে উচ্ছ্বাসকে বলল, আমার বোনকে তুমি কতটুকু জানো আমি জানি না। তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তারপরও কিন্তু নীলাদ্রি কখনো তোমার সামনে আসতে চায়নি। তোমার সাথে কখনো ভালো করে দুটো কথাও বলেনি। তোমাকে ওর অপছন্দ ছিল এমনটা মোটেও না। আমার বোনটা ভীষণ লাজুক। ওর মতো ইন্ট্রোভার্ট মেয়ে আমি দুইটা দেখিনি। মানুষের সামনে যাওয়ার থেকে ও মরে যাওয়া সহজ মনে করে। ছোটবেলা থেকেই নীলাদ্রি এরকম, কোনো আত্মীয়দের সামনেই যেত না। ওর জন্য মানুষ আমাদের কম কথা শোনায়নি, কিন্তু এতেও ওকে আমরা কিচ্ছু বলিনি। সব মানুষ একরকম হয় না। মেয়েটা ভীষণ শান্ত শিষ্ট চুপচাপ স্বভাবের। ওকে আমরা যা বলবো তাই করবে। নীলা কান্নার কারণে কথা বলতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। আমরা পাত্র পছন্দ করলে নীলাদ্রি আপত্তি করেনি, তবে বিয়েতে ওর একটাই শর্ত ছিল, ছেলের সাথে একা দেখা করবে না বা ফোনেও কথা বলবে না। কেমন পাগল মেয়ে ভাবো একবার। তুমি আমাদের দুঃসময় পাশে দাঁড়িয়েছো, আমার বোনটাকে বিয়ে করেছো। আমি জানি এই বিয়ে সম্পর্কে তোমার পরিবার কিছুই জানে না। ওরা নীলাদ্রিকেও নাও মানিয়ে নিতে পারে। এ পর্যায়ে নীলা উচ্ছ্বাসের হাত ধরে ফেলল। তবে তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি আমার বোনটাকে কখনো একা ছাড়বে না। তুমি ওর হাত শক্ত করে ধরে রেখো। নীলাদ্রি এমন মানুষও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলবে না, এমনকি তোমাকেও না। তুমি ওর না বলা কথাগুলো বুঝে নিও। তোমার সাথে মানিয়ে নিতে ওর সময় লাগবে, তুমি ওকে সে সময়টুকু দিও ভাই। তোমার কাছে এটাই আমার শেষ অনুরোধ। উচ্ছ্বাস তার আরেকটা হাত নীলার হাতের উপর রেখে নীলাকে আশ্বস্ত করে বলল, নীলাদ্রি তোমার বোন হলে এখনও আমার অর্ধাঙ্গিনী। আমার দায়িত্ব নিয়েছে। আমার ওয়াইফকে যে কোনো সিচুয়েশনে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তুমি কেন ভয় পাচ্ছ? আমি বুঝতে পারছি নীলা। আমার পরিবার নীলাদ্রিকে মেনে নেবে। নীলাদ্রি আমার পরিবারে তার যথার্থ মর্যাদা পাবে, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। আমি বেঁচে থাকতে অন্তত কেউ আমার ওয়াইফকে অসম্মান করতে পারবে না। বিদায়বেলায় নীলাদ্রি দাদাজানের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে দাদাজান
কয়েকবার চেষ্টা করেও তার হাত ছাড়াতে পারল না। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে গর্বিত হেসে তিনি বললেন, আমার ভালোবাসার পাওয়ার দেখেছ? আমি কিন্তু তোমার টাফ কম্পিটিশন। উচ্ছ্বাস প্রতি উত্তরে হাসল। দাদাজান অনেক বুঝিয়ে সুঝিয়ে নীলাদ্রির হাত উচ্ছ্বাসের হাতে সঁপে দিল। আমার অতি যত্নের নাতনিটাকে তুমি আগলে রেখো ভাই। কথাগুলো বলে দাদাজান হু হু শব্দে কেঁদে উঠলেন। গাড়িতে বসে নীলাদ্রি জানালা দিয়ে সবাইকে দেখছে। যেহেতু সাথে ড্রাইভার নেই, উচ্ছ্বাস নিজেই ড্রাইভ করে এসেছিল, তাই যাওয়ার সময় তাকেই ড্রাইভ করতে হচ্ছে। নীলাদ্রি পেছনে বসেছে। বাবার দিকে তাকিয়ে নীলাদ্রি বলল, আমি যাব না বাবা। রায়হান সাহেব মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, আমি কালকে তোকে দেখতে আসবো মা। গাড়ি ছেড়ে দিলে নীলাদ্রি একবার শুধু জোরে কেঁদে উঠেছিল। তারপর থেকে ফোপানোর শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যায়নি। উচ্ছ্বাস অবশ্য একটু পরপরই ঘাড় ফিরিয়ে নীলাদ্রিকে দেখছে। 4 বছর পর ছেলে বাড়িতে আসছে। খানবাড়িতে আয়োজনের বাহার দেখে যে কারো চোখ কপালে উঠে যাবে। মিসেস শর্মিলা বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, তোর ভাই কত দূর? খোঁজ খবর নিয়েছিস? তোমার ছেলে আমাকে কিছুই বলেনি মা, শুধু বলেছে আজ আসবে, সকালে দুপুরে নাকি রাতে আসবে, এ ব্যাপারে কিছুই জানায়নি। জানালে আমি ওকে রিসিভ করতে যেতাম না। ছেলে আসছে। মিসেস শর্মিলা এতেই খুশি। ছেলের এসব পাগলামি মিস করছিলেন তিনি। মনিকা আজ নীল রঙের একটা শাড়ি পরেছে। উচ্ছ্বাসের নীল রং পছন্দ। তাকে আজ আকাশে উঠতে দেখে জেবা মজা করে বলল, 4 বছর বর্ষারা শ্বশুর বাড়িতে এসেছো, আজ বর আসছে, বাসর ঘর কি সাজিয়ে ফেলবো? ভাবির কথায় মনিকা লজ্জা পেয়ে লাল হতে লাগলো। যদিও উচ্ছ্বাস কখনোই তাকে সেরকম প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু আন্টি তো দিয়েছে। আর তাছাড়া মনিকা এটাও খুব ভালো করেই জানে, সে ছাড়া উচ্ছ্বাসের জীবনে কোনো মেয়ে নেই। জেবা মনিকাকে দেখে হেসে বলল, লজ্জা পেয়ে আবার মরে টরে যেও না, তাহলে বিয়ের আগেই আমার দেবর বিধবা হবে। তোর ভাবি, তুমিও কি সব বলো? তখনই কলিং বেল বাজলে মনিকার হার্টবিট থেমে গেল। উচ্ছ্বাস কি চলে এসছে? জেবা বলল, তোমার উনি মনে হয় চলে এসেছেন। মিসেস শর্মিলা দরজা খুলতে যাচ্ছিলেন। উৎসব বলল, আমি দরজা খুলছি। উৎসব দরজা খুলে দিয়ে এত বছর পর ছোট ভাইকে চোখের সামনে দেখে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু উচ্ছ্বাসের পেছনে একটা মেয়েকে দেখতে পেয়ে মাঝপথে থেমে গেল। জেবা ডেকে জিজ্ঞেস করলো, কি গো, উচ্ছ্বাস ভাইয়া এসেছে? উৎসব একবার ভেতরে তাকিয়ে সবাইকে দেখে নিয়ে আরেকবার ছোট ভাইকে দেখলো। মেয়েটার বিয়ের সাজ দেখে অনেক কিছু আন্দাজ করে নেওয়া যাচ্ছে। তার ভাই কি তাহলে এই কারণেই কোনো রকম আগাম বার্তা দেওয়া ছাড়া হুট করে দেশে আসা ঠিক করেছে? নানান কথা ভেবে উৎসবের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। উৎসব যে কাজ করতে গিয়ে মাঝপথে থেমে গিয়েছিল, উচ্ছ্বাস তা সম্পন্ন করলো। ভাইকে শক্ত একটা হাঁক দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাই? উৎসব এখনো হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারছে না। সে ওভাবেই বলল, ভালো থাকার সময় মনে হয় ফুরিয়ে এসেছে রে। উচ্ছ্বাস ভাইয়ের কথা কানে নিল না। নীলাদ্রি ভীত হয়ে তার পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সে নীলাদ্রির দিকে ফিরে ওর হাতটা ধরে বলল, ভেতরে চলো। উচ্ছ্বাস হাত ধরায় নীলাদ্রি কেঁপে উঠলেও হাত ছাড়িয়ে নিতে পারল না। এমনকি উচ্ছ্বাসের দিকে চোখ তুলে তাকাতেও পারল না। উৎসব দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাই তাকে ভেতরে যেতে দিচ্ছে না। উচ্ছ্বাস ভাইয়ের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ভেতর আসতে দিবে না? উৎসব যন্ত্রের পুতুলের মতো সরে দাঁড়ালো। উচ্ছ্বাস তার সদ্য বিয়ে করা বউয়ের হাত ধরে বাড়ির ভেতরে পা বাড়ালো। যদিও নীলাদ্রির হাঁটতে কষ্ট হচ্ছিল, মিসেস শর্মিলা ছেলেকে দেখে যতটা খুশি হয়েছিলেন, ছেলের হাতে হাত ধরা মেয়েটাকে দেখে বেচারার ভাব ততটাই গম্ভীর হয়ে উঠল। মনিকাও ছুটে এসেছিল, পেছনে জেবা। ওরা উচ্ছ্বাসের সাথে বউর সাজে মেয়েটাকে দেখে মুখ হাঁ করে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। উচ্ছ্বাস মার সামনে এসে মুখে হাসি নিয়ে সহজ গলায় বলল, কেমন আছো মা? মিসেস শর্মিলা ছেলের প্রশ্নের উত্তর না দিয়ে কাট কাট গলায় জিজ্ঞেস করলেন। এই মেয়েটাকে উচ্ছ্বাস? উচ্ছ্বাসও বাড়তি কথায় গেল না, যা সত্যি তাই বলল। তোমার বৌমা। উচ্ছ্বাস বিয়ে করে বউ নিয়ে এসেছে বুঝতে পেরে মনিকার চোখ থেকে টুপটুপ করে অশ্রু গাল গড়িয়ে পড়তে লাগলো। জেবা মুখে হাত চেপে মনিকার দিকে তাকালো। মিসেস শর্মিলা তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, তুমি বিয়ে করেছো? আম সরি মা, বিয়ে করার আগে তোমার অনুমতি নিতে পারিনি। তবে আমি জানি তুমি আমার সিদ্ধান্ত মেনে নেবে। ভুল জানো তুমি। কথাটা বলতে গিয়ে মিসেস শর্মিলার কণ্ঠস্বর উঁচু হয়ে যাওয়া নীলাদ্রি ভয় পেয়ে গেল। নীলাদ্রি ভয় পাচ্ছে বুঝতে পেরে উচ্ছ্বাস বলল, আমরা এখন রুমে যাচ্ছি মা, এ বিষয়ে আমাদের পরে কথা হবে। উচ্ছ্বাস দাঁড়ায় না, নীলাদ্রির হাত ধরে নিয়ে যেতে লাগলো।
নীলাদ্রি পায়ে ব্যথা পাচ্ছে। সিঁড়ি পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়লে উচ্ছ্বাস চিন্তিত মুখে জানতে চাইল। হাঁটতে কষ্ট হচ্ছে? নীলাদ্রি মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকালো। ব্যাস, উচ্ছ্বাস আর কোনো কিছু না বলে নীলাদ্রিকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। ওর এই কাজে নীলাদ্রি যেমন চমকেছে তেমন ভয়ও পেয়েছে। প্রথমে ভয় পেয়ে উচ্ছ্বাসের গলা জড়িয়ে ধরলে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে ওর মুখে হাসি দেখে সাথে সাথে হাত ছেড়ে দিল। উচ্ছ্বাস দুষ্টুমি কণ্ঠে বলল, ধরতে পারো, আমি তোমারই বর। ওর এই কথা শুনে নীলাদ্রি লজ্জায় জমে গেল যেন। উচ্ছ্বাস মেয়েটাকে কোলে তুলে তার রুমের দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে মনিকা ধপ করে মেঝেতে বসে পড়ল। সে কিছুতেই উচ্ছ্বাসকে অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না। বেচারি মনিকার জন্য যেবারও কষ্ট হচ্ছে। মেয়েটা এবারের বউ হওয়ার জন্য কত বছর ধরে স্বপ্ন দেখে আসছে। চোখের সামনে সেই স্বপ্ন এভাবে চূর্ণ বিচূর্ণ হতে দেখে নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে। জেবা মনিকার পাশে বসে ওর পিঠে হাত রাখলে মনিকা জেবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনিকার কান্নায় মিসেস শর্মিলাও কেঁপে উঠলেন। তিনি টলে উঠলে উৎসব এসে মাকে ধরল। মা, তুমি ঠিক আছো? তোমার বাবাকে কল করো উৎসব। সে দুনিয়ার যে কোনো গুরুত্বপূর্ণ কাজে থাকুক, তুমি তাকে এক্ষুনি বাড়ি আসতে বলো। উৎসব ভাইয়ের কাজে খুব একটা হতাশ হয়নি, কারণ তার ভাই তার পথই অনুসরণ করেছে। সেও জেবাকে ভাগিয়ে এনেই বিয়ে করেছিল। পরিবারের বড় ছেলে হওয়ায় মা সেই বিয়ে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলেও উচ্ছ্বাসের বেলা মানবে কিনা বলা যাচ্ছে না। মানারই সম্ভাবনা বেশি, কারণ মা তার থেকে উচ্ছ্বাসকে 4 গুণ বেশি ভালোবাসে। তাকে নিয়ে মার বিশেষ আশা ভরসা ছিল না, কিন্তু উচ্ছ্বাসকে নিয়ে ভাবতে ভাবতে উৎসব মনিকার দিকে দেখল। দীর্ঘশ্বাস ফেলে বলল, আহারে বেচারি মেয়েটা। 4 বছর পর উচ্ছ্বাস নিজের ঘরে এলো, তাও বউ সমেত। নীলাদ্রিকে কোলে নিয়ে এক হাতে দরজা খুলেছে। ভেতরে এসে নীলাদ্রিকে নামিয়ে দেওয়ার বদলে এদিক ওদিক তাকিয়ে কিছু দেখছে। নীলাদ্রি নিঃশ্বাস আটকে জমে বসে আছে। উচ্ছ্বাস তাকে না নামানো পর্যন্ত দম ছাড়ল না। উচ্ছ্বাস নীলাদ্রিকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও সামনে বসলো। নীলাদ্রি এখনো সহজ হতে পারছে না। উচ্ছ্বাস জিজ্ঞেস করলো, পায়ে কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছ? নীলাদ্রির থেকে জবাব পাবে না জানাই ছিল। সে নিজেই নীলাদ্রির পা ধরতে গেলে নীলাদ্রি আটকে উঠে পা সরিয়ে নিল। উচ্ছ্বাস ওর দিকে তাকিয়ে হেসে বলল, দেখতে না দিলে বুঝবো কিভাবে? নীলাদ্রি কোনোভাবেই সহজ হতে পারছে না। উচ্ছ্বাস ছোট্ট একটা দম ফেলে এক প্রকার জোর করে নীলাদ্রির পায়ের জুতা খুলে দিল। এবার সমস্যাটা বুঝতে পেরেছে। হিল পরে থেকে পা অনেকটা ছিলে গেছে, জায়গাটা লাল হয়ে আছে। উচ্ছ্বাস জানে তার ঘরে ফার্স্ট এইড পাওয়া যাবে না, তাই ঘর থেকে যাওয়ার আগে নীলাদ্রিকে বলল, ভয় পেও না, আমি এক্ষুনি চলে আসবো। উচ্ছ্বাস যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছে। তার পেছনে কেউ যেন নীলাদ্রির কাছে আসতে না পারে। নীলাদ্রি বুঝতে পারছে এবারের মানুষগুলো তাকে মেনে নিবে না। তবে সে লোকটার আচরণ দেখে অবাক হচ্ছে। কাউকে কিছু না বলে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠেছে, তাও কতটা স্বাভাবিক আচরণ করছে, যেন কোনো অন্যায়ই করেনি। নিচেও কাউকে কিছু না বলে সোজা ঘরে চলে এসছে। ওনার কি ভয় হচ্ছে না? বাবা মা পরিবারের মানুষদের কি জবাব দিবে এ বিষয়ে ভাবছেন না? বিয়েতে উনি শখে করেননি, ওনার নিজেরও তো শখের মধ্যে থাকার কথা ছিল। অথচ লোকটা কতটা স্বাভাবিক আছে। ভাইয়ার ঘরে ফার্স্ট এইড পাওয়া না গেলেও বাবা মার ঘরে পাওয়া যাবে, তাই উচ্ছ্বাস সোজা বাবা মার ঘরেই গেল। সবাই তখনও নিচে, তাই তাকে এই মুহূর্তে কারোর প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। ফার্স্ট এইড বক্স নিয়ে রুমে চলে এলো। দরজায় শব্দ শুনে নীলাদ্রি জড়সড় হয়ে গেল। কে এসছে? উচ্ছ্বাস ভেতরে এসে স্বচ্ছ হেসে বলল, বলেছিলাম না এক্ষুনি চলে আসবো। উচ্ছ্বাস নীলাদ্রির পায়ের কাছে বসে তুলো দিয়ে ওষুধ লাগাচ্ছে। লোকটা এই নিয়ে দ্বিতীয়বার তার পা ধরেছে। অস্বস্তিতে নীলাদ্রি কুঁকড়ে যাচ্ছে, বাধা দেওয়ার শক্তিও হচ্ছে না তার। ওষুধ লাগানোর সময় একটু জ্বালা করছে, তবে ওসব এখন গুরুত্ব পেল না। উচ্ছ্বাস অবশ্য খেয়াল করছে নীলাদ্রির যেন কষ্ট না হয়, তাই ওষুধ লাগানোর সময় মুখে ফু দিচ্ছে। নীলাদ্রি উচ্ছ্বাসের দিকে না তাকালেও উচ্ছ্বাস মাঝে মাঝে চোখ তুলে ওকে দেখছে। যে জিনিস পরে তুমি কমফোর্টেবল ফিল করবে না, আজকের পর থেকে সেসব পড়তে হবে না। ওষুধ লাগানো শেষ, ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে উচ্ছ্বাস উঠে দাঁড়ালো। বলল, আমি নিচে গিয়ে গাড়ি থেকে তোমার লাগেজ পাঠিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে বিয়ের সাজ পোশাক পাল্টে নিও। ততক্ষণে আমি একটু পরিবারের সাথে দেখা করে আছি। তোমার কাছে অবশ্য আজ কেউ আসবে না, তুমি রুমে রিল্যাক্স থাকতে পারো।
উচ্ছ্বাস চলে গেলেও নীলাদ্রি আগের মতোই বসে রইল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। নিচে এসে দাদির সাথে দেখা হলো। তিনি এতক্ষণে সব জানতে পেরেছেন। নাতির দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলেন, এইসব আমি কি শুনছি? তুই নাকি বিয়ে করে বনিয়ে আসছিস ভাই? উচ্ছ্বাস দাদির কাছে এসে দাদিকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে আদর করে দিল। দাদিও নাতির পিঠে হাত বুলিয়ে আদরে গলায় জানতে চাইল, সত্যি তুই বিয়ে করছস? হ্যাঁ দাদি। আমার নাত বউ কই? তারে আমার কাছে কে নিয়ে গেলি না? এক্ষুনি চল, আমি আমার নাত বউরে দেখবো। মিসেস শর্মিলা শাশুড়ির আদিক্ষেতা দেখে কঠিন চোখে তাকিয়ে রইলেন। এতক্ষণ খুব তো হইচই করছিল, এখন নাতির ভালোবাসায় গলে সব কিছু ভুলে গেছে। মিসেস শর্মিলা কঠিন কণ্ঠে বললেন, আম্মা, আপনি ঘরে যান, ওর সাথে আমাদের কথা আছে। রাখো তোমার কথা, আমি আগে আমার নাত বউরে দেখবো। মিসেস শর্মিলা আগের থেকেও কঠিন গলায় বললেন, কথা শুনেন আম্মা, যাকে তাকে নাত বউ বানিয়ে ফেলবেন না। এই বাড়িতে জাহানারা বেগমও ছেলের বউকে ভয় পান। বৌমা তো নয়, একটা দজ্জাল এনেছেন তিনি। উচ্ছ্বাস সবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি সেসব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ছেলের কথা শুনে মিসেস শর্মিলা তিক্ত মেজাজে তাকালেন। এত বড় একটা কাণ্ড করে এসেও কত স্বাভাবিক আচরণ করছে। কে এই মেয়ে? আমার স্ত্রী। তুমি যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবে, আমরা সে মেয়েকে মেনে নেব ভাবলে কি করে? যাকে তাকে বিয়ে করেনি, ওর ব্যাপারে সবকিছু জেনেই বিয়ে করেছে। বিয়ে করার আগে পরিবারের অনুমতি নেওয়ার কথা নিশ্চয়ই ভাবনি। ভেবেছিলাম, কিন্তু অনুমতি যে নেব সেই সময়টুকু পাইনি। কেন? কেউ তোমাকে জোর করে ধরে বেঁধে বিয়ে করিয়ে দিয়েছে নাকি? না, বিয়ে আমি সজ্ঞানে নিজের ইচ্ছেতেই করেছে। উৎসব ভাইয়ের বেপরোয়া জবাব শুনে মনে মনে বলল, কেন মাকে রাগাচ্ছিস? বউ নিয়ে বাড়িতে থাকতে চাস তো নাকি? জঙ্গলে যখন থাকতে হবে তখন বাক্যে না খোঁজানোই তো বুদ্ধিমানের কাজ। বার রাগ থেকে উচ্ছ্বাসকে বাঁচাতে উৎসব এগিয়ে এলো। মিছিমিছি রাগ দেখিয়ে বলল, কয়েক বছর বাড়ি থেকে দূরে থেকে বেয়াদব হয়ে ফিরেছিস। তুই বিয়ে করতে চাস ভালো কথা, আমাদের বললে কি আমরা তোকে বিয়ে করাতাম না? তোর যাকে পছন্দ তাকেই বিয়ে করাতাম। আজ ওই দেশে এসে বিয়ে করে নেওয়ার মানে কি? মেয়ে কি পালিয়ে যাচ্ছিল? উচ্ছ্বাস বিড়বিড় করে বলল, পালিয়ে না গেলে অন্য একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। কি রে, কথা বল, এখন চুপ করে আছিস কেন? উচ্ছ্বাস জানে তার ভাই মার হাত থেকে তাকে বাঁচানোর জন্য অ্যাক্টিং করছে। মনে মনে হাসলেও চেহারার ভাব গম্ভীর রেখে বলল, এখন তো বিয়ে করে ফেলেছে, বউ নিয়েও বাড়ি চলে এসছে, এখন তোমরা কি চাও বলো? উৎসব গর্জে উঠে বলল, কি চাই মানে? তুই বুঝতে পারছিস না কি চাই? মার কাছে ক্ষমা চা, মার পায়ে ধরে বল তোর ভুল হয়ে গেছে। যেবার স্বামীর অ্যাক্টিং বুঝতে না পেরে মনে মনে দেবরের জন্য সহানুভূতি দেখিয়ে বলল, আহারে বেচারা, বিয়েই তো করেছে, কোনো মানুষকে তো খুন করতে আসেনি, এত কোনো রাগ দেখাতে হবে? উৎসব ধমক দিয়ে বলল। এখনো দাঁড়িয়ে আছিস? উচ্ছ্বাস ছোট্ট একটা দম ফেলে বলল, কি করব? মার পায়ে ধরে ক্ষমা চাইবি। মিসেস শর্মিলা এতক্ষণ চুপ করে থাকলেও এবার বললেন, কোনো প্রয়োজন নেই, আমি কাউকে ক্ষমা করার কে? আমার দুই ছেলে নিজেদের পছন্দে বিয়ে করেছে, একজনও বাবা মার কথা ভাবেনি, তাতে কি হয়েছে? ওরা নিজেদের জীবনে সুখী থাকলেই হবে, বাবা মার খুশির কথা ওদের ভাবতে হবে না। মিসেস শর্মিলা কারোর সাথে আর কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। মা যাওয়ার পর উৎসব স্বস্তির নিঃশ্বাস নিল। উচ্ছ্বাস জানে মাকে সে কষ্ট দিয়েছে, সহজে মা তাকে ক্ষমা করবে না। ভাইয়ের ঘটনার পর সেও এমন কিছু করবে মা হয়তো কল্পনা করেনি, কিন্তু তাও তো কিছু করার ছিল না। উৎসব ভাইয়ের কাঁধে হাত রেখে সাবধানতা অবলম্বন করে নিচু গলায় বলল, অল্পের ওপর দিয়ে বেঁচে গেছিস। উচ্ছ্বাস ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, অভিনয় তো আগে ভালো করতে, কিন্তু বিয়ের পর পাক্কা অভিনেতা হয়েছ। শাশুড়ি মা প্রস্থানের পর যেবা উৎসুক হয়ে ছুটে এলো। এটা কোনো কাজ করলে দেবরজি? একটা মাত্রই দেবর আমার, সেও দাওয়াত না দিলে বিয়ে করে ফেললো। এই দুঃখ আমি কাকে দেখাবো? দুঃখ আপাতত তোমার বরকে দেখাও ভাবি, আগে কিছু খাবার পেরে দাও, আমার বউ না খেয়ে আছে। হায়, একটু আগে বিয়ে করে এখনই বউয়ের প্রতি কত ভালোবাসা জেগে উঠেছে। তোর ভাইকে দেখে কিছু শিখো, আন্ডোমান্টিক লোক। জীবনে তো শাশুমার সামনে আমার পক্ষ নিয়ে দুইটা কথা বলতে পারো না। যেবা মুখ মোচড় দিয়ে বরের সামনে থেকে চলে গেল। উৎসব চোখ পাকিয়ে ছোট ভাইকে শাসন করে বলল, ছোট হয়েও সব বিষয়ে কেন বড় ভাইকে পেছনে ফেলে দিস?
জেবা খাবার বেড়ে দিয়েছে। উচ্ছ্বাস ঘরে নিয়ে যাচ্ছে। জেবা বলল, আমিও তোমার সাথে আসি। দেবরানীকে ভালো করে দেখা হয়নি। উচ্ছ্বাস দুঃখিত মুখে বলল, কাল সকালে দেখা করো ভাবি। বুঝতেই তো পারছো, বউ ভয় পাচ্ছে, এমনিতেই ভীষণ লাজুক। জেবা নিজের গালে হাত দিয়ে ফোঁস করে দম ফেলে বলল, হায়, এত ভালোবাসা এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে দেবর্ষি? তোমার ভেতরে যে একটা রোমিও লুকিয়ে আছে আমি তো জানতামই না। উচ্ছ্বাস ভাবির কথা জবাব না দিয়ে হেসে ওখান থেকে চলে এলো। রুমে ঢোকার আগেই গলার শব্দ করে জানান দিল সে এসেছে। দরজা খুলে ভেতরে পা রেখে উচ্ছ্বাস দেখলো নীলাদ্রি চেঞ্জ করে নিয়েছে। ওর পরনে এক সেট সুতির থ্রি পিস। হাত মুখ ধুয়ে মেকআপ তুলে ফেলার পর স্নিগ্ধ লাগছে। উচ্ছ্বাসকে রুমে আসতে দেখে নীলাদ্রি জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। একটু আগেই একজন মহিলা তার লাগেজ দিয়ে গেছে। যদিও মহিলা ভেতরে আসেননি, লাগেজ বাইরে রেখে ডেকে বলে গেছে। বিয়ের ভারী শাড়ি গয়নায় দম আটকে আসছিল, তাই তাড়াহুড়ো করে চেঞ্জ করে নিয়েছে। লোকটা বলেছিল রুমে কেউ আসবে না, সত্যিই কেউ আসেনি। যাক, এটা একটু স্বস্তির। কেউ তাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না। উচ্ছ্বাস খাবারের প্লেট হাতে বিছানায় এসে বসে বলল, তোমার হয়তো খিদে পেয়েছে, এসো খেয়ে নাও। উচ্ছ্বাস খাওয়ার জন্য ডাকলেও নীলাদ্রি আগের মতোই দাঁড়িয়ে আছে। উচ্ছ্বাস পলকহীন চোখে কতক্ষণ নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা দম ফেলল। সে সামনে এলে এই মেয়ে নিঃশ্বাস নিতেও দ্বিধাবোধ করে। এতটা জড়তা কেন? নীলাদ্রি, লোকটার মুখে নিজের নাম শুনে নীলাদ্রি অনেকটাই ভরকে গেল। ছট করে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুমি নিজের হাতে খাবে নাকি আমি খাইয়ে দেব? কোনটা চাচ্ছ তুমি? নীলাদ্রি ফ্যাল ফ্যাল চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস নিজেই এবার উঠে নীলাদ্রির সামনে গিয়ে দাঁড়ালো। উচ্ছ্বাস সামনে আসাতে নীলাদ্রি একটু পেছনে সরে গেল। উচ্ছ্বাস শান্ত গলায় জিজ্ঞেস করলো, খাবে না? থুতনি বুকের সাথে মিশিয়ে রেখে নীলাদ্রি সামান্য মাথা নেড়ে না জানালো। উচ্ছ্বাস নীলাদ্রির হাত ধরতে গেলে আটকে উঠে পেছনে সরে গিয়ে দেওয়ালের সাথে মাথার পেছনে বাড়ি খেল। উচ্ছ্বাস অবাক হয়ে মেয়েটাকে দেখছে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ নীলাদ্রি? নীলাদ্রি কি বলবে ভেবে পেল না, তার দম বন্ধ হয়ে আসছে। উচ্ছ্বাস হঠাৎ করেই হেসে উঠে বলল, তুমি আমাকে ভয় কেন পাবে? আমি তোমার জন্য সম্পূর্ণ অপরিচিত কেউ নই। আগেও আমাকে দেখেছ, আমার সম্পর্কে খুব বেশি না জানলেও একটু হলেও জানো। উচ্ছ্বাস রয়ে শুয়ে নীলাদ্রির হাত ধরলে বুঝতে পারল মেয়েটা কত বেশি ভয় পাচ্ছে। তার হাতে ধরা হাতটা থরথর করে কাঁপছে। নীলাদ্রির মনে হচ্ছে সে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। সত্যি যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটবে। উচ্ছ্বাস নীলাদ্রির হাত ছেড়ে দিল, বলল, ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। খাবার রেখে যাচ্ছে, যদি খিদে পায় তাহলে খেয়ে নিও। উচ্ছ্বাস ঘর থেকে বেরিয়ে যাওয়া ধরলে নীলাদ্রি ভাবলো তার জন্যই হয়তো লোকটা রাগ করে চলে যাচ্ছে। নীলাদ্রি ওনাকে রাগাতে চায়নি। নীলাদ্রিকে ডাকবে, বলবে, আপনি কি আমার উপর রাগ করেছেন? বরাবরের মতোই সে যা চায় মুখ ফুটে তা বলতে পারল না। ডাকতে গিয়েও গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। উচ্ছ্বাস বাড়ি থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেলে নীলাদ্রি দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। বাবা মা কেন ওনার সাথে তার বিয়েটা দিতে রাজি হলো? আগে যার সাথে বিয়ে হচ্ছিল তাকে নিয়েও মনে সংশয় ছিল, ভয় ভীতিও ছিল, কিন্তু অনেকদিন সময় নিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিল। বিয়ের দিন আজ এমন কিছু হবে এ ব্যাপারে কি কেউ আগে থেকে জানতো? নীলাদ্রি কিভাবে জানবে? ওনাকে একসময় বড় বোনের ফিয়ান্সে হিসেবে দেখেছে, তার আরও কিছু পর কলেজে স্যার হিসেবে। এখন হঠাৎ করে ওনাকে নিজের বর হিসেবে মেনে নিতে অস্বস্তি লাগছে। কলেজে ক্লাস নেওয়ার সময় মানুষটাকে যতটা গম্ভীর বদমেজাজি মনে হতো, এখন ঠিক তার উল্টোই লাগছে। তার সাথে প্রতিটা কথায় নরম সুরে বলছে, তার অসুবিধা সুবিধার কথা মাথায় রাখছে। তারপরও নীলাদ্রি কেন যে ওনার সামনে সহজ হতে পারছে না, নীলাদ্রি বুঝতে পারছে। বাবা মা নিজেদের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই মানুষটার সাথে অন্যায় করে বসেছে। পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। কল ধরার জন্য মূলত উচ্ছ্বাস রুম থেকে বেরিয়ে এসছে। নীলার কল। উচ্ছ্বাস কল তোলার সাথে সাথে নীলা উপাস থেকে বলে উঠল, এই মুহূর্তে তোমাদের বাড়ির পরিবেশের একটু বর্ণনা দিবে আমায়? এমনিতেই আমি প্রেগনেন্ট মানুষ, আর টেনশন নেওয়াই যাচ্ছে না। এদিকে বাবা মা কেঁদে কেটে অস্থির, ওদিকে আবার বোনটার জন্যও চিন্তা হচ্ছে। আমি একা একটা মানুষ কয়দিক দেখবো বলো? নীলার কথা উচ্ছ্বাস সামান্য হাসল। তোমার বোন সুস্থ আছে, স্বাভাবিক আছে। আমাদের বাড়ির পরিবেশও শান্ত। নাতি বিয়ে করে বোনে এসেছে, দাদি যান এতেই খুশি। ভাইয়া ভাবিও পরোক্ষভাবে আমাকে সাপোর্ট করে।
না জানিয়ে বিয়ে করে ফেলায় মা একটু কষ্ট পেয়েছে। তিনি রাগ করে আমার সাথে কথা বন্ধ রাখবেন, তবে তোমার বোনকে কিছু বলবে না। বাবা এখনো বাড়ি ফেরেনি, তাই বাবার প্রতিক্রিয়া জানাতে পারছি না। নীলা শব্দ করে স্বস্তির নিঃশ্বাস নিল। বাঁচালে ভাই, টেনশন অনেকটা কমেছে। তোমাকে যে আল্লাহ আজ কোত্থেকে ফেরেশতা বানিয়ে পাঠালো, তুমি না এলে কি হতো এটাই ভাবছি। উচ্ছ্বাস নিজে নিজেই বলল, আমাকে তো আসতেই হতো। কিছু বলেছো? বলেছি আমাকে তো আসতেই হতো, তুমি ইনভাইট করেছো, আমি কি না এসে পারি? তুমি তো আগেই আমার পছন্দের তালিকায় ছিলে, আজকে তো আমার চোখে হিরো হয়ে গেছো। নীলাদ্রিটা এখন বুঝতে পারছে না তো কত ভাগ্যবতী, না হলে এত সহজে কেউ তোমার মতো ছেলেকে পেয়ে যেত। কই রে ওই কুত্তার বাচ্চা কই? বাবার কণ্ঠ পেয়ে উচ্ছ্বাস নীলার থেকে বিদায় নিয়ে কল কেটে নিচে নেমে আস্তে আস্তে বলল, কেন নিজেকে গালি দিচ্ছ? গালি দিব না, দুইটা কুত্তার বাচ্চা পয়দা করেছি। উচ্ছ্বাস বাবার কাছাকাছি চলে এলে ইউসুফ খান কণ্ঠস্বর নিচু করে বললেন, বাঘের বাচ্চা বলা যদি গালি না হয় তাহলে কুত্তার বাচ্চা গালি হয় কিভাবে? বাঘ কি কুকুরের থেকে বেশি লয়াল? উচ্ছ্বাস বাবাকে জড়িয়ে ধরে হাসলো। কতদিন পর বাবাকে জড়িয়ে ধরতে পারছে সে। ইউসুফ খান ছেলের কানে কানে বললেন, তোর মাকে শুনিয়ে শুনিয়ে একটু উৎপাত করবো, গালিগালাজগুলো গায়ে মাখিস না, আর এক দুইটা চট দিলেও মনে নিস না বাপ। সাথে সাথে আবার গলা উঁচিয়ে হুঙ্কার ছাড়লেন। জানোয়ার ছেলে, বাবা মায়ের কথা ভাবুনি, বের হ আমার বাড়ি থেকে। আমার বাড়িতে দুই কুত্তার বাচ্চার কোনো জায়গা নেই, বড়টাকে আজ বাড়ি থেকে বের করে দিব। বাবা চেঁচামেচি শুনে উৎসবও বেরিয়ে এসছে। মুখ ভোতা করে সে বলল, আমি কি করেছি বাবা? তুই তো আগে করেছিস হারামজাদা, তোকে দেখে তো ছোটটা শিখছে। মিসেস শর্মিলা ঘরে বসে সব শুনছেন। স্বামীর উৎপাত শুনে তার রাগটা কিছুটা পড়ে এসছে। ইউসুফ খান এত জোরে জোরে কথা বলছেন, নীলাদ্রিও ঘরে বসে শুনতে পেল। ভয়ে বেচারি চুপসে গেল। আবার এটা ভেবেও খারাপ লাগছে, তার জন্য মানুষটাকে কত কথা শুনতে হচ্ছে। ইউসুফ খান হাসি হাসি মুখে নিচু স্বরে জানালেন, বৌমা বাড়িতে পা রেখে কোটি টাকা ডিল পাইয়ে দিয়েছে। এমন লক্ষ্মী বৌমা কোথায় পেয়েছিস বাজান? উৎসব বাবার হাবভাব বুঝতে পেরে অবাক গলায় বলল। তুমি এতক্ষণ অ্যাক্টিং করছিলে বাবা? ইউসুফ খান চোখ পাকিয়ে ধমক দিয়ে বললেন, এতদিনও নিজের বাপকে চিনতে পারিসনি গাধা, তোকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। মনিকা যেবার রুমে আছে। সন্ধে থেকে মেয়েটা কেঁদেই যাচ্ছে। যেবার ভীষণ মায়া হচ্ছে। ভালোবাসা এরকমই, একজন পূর্ণতা পেলে অপরজন কষ্ট পাবে, এটাই নিয়ম। মনিকা উচ্ছ্বাসকে ভালোবাসলেও উচ্ছ্বাস কোনোদিন মনিকাকে ভালোবাসেনি। যেবা তার বরকে গেস্ট রুমে পাঠিয়ে দিয়েছে। আজকে রাতে মনিকাকে একা ছাড়া ঠিক হবে না। উচ্ছ্বাস আসার খুশিতে মেয়েটা এসেছিল। ইউসুফ খান স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে দুই ছেলেকে বকতে বকতে রুমে চলে এলেন। উৎসব সোফায় বসতে বসতে বলল, বাপ সত্যি বাপই হয়। 14 গোষ্ঠী নিয়ে দুই ছেলেকে গালি দিয়ে স্ত্রীর মন রাখছে, ছেলেদেরও আবার ভাগিয়ে এনে বিয়ে করার অনুমতি দিয়ে রেখেছে। উচ্ছ্বাস ফোনে সময় দেখল। রাত মোটামুটি অনেক হয়েছে। সে ঘরে যাওয়া ধরলে উৎসব বলল, কোথায় যাচ্ছিস? রুমে। আর কোথায় যাব? বস একটু, দুই ভাই মিলে গল্প গুজব করি। উচ্ছ্বাস অনুসন্ধানী চোখে ভাইয়ের দিকে তাকালো। যে লোক সন্ধ্যের আগে ঘরে দরজা আটকে দেয়, সে আজ মাঝরাতেও ঘরে না গিয়ে ভাইয়ের সাথে গল্প করতে চাচ্ছে। ভাবি কি তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? উৎসব মাথা চুলকিয়ে বলল। বের করে দেয়নি, আমাদের রুমে মনিকা। উৎসব কথা শেষ করতে পারল না। উচ্ছ্বাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, মনিকা এখন আমাদের বাড়িতে আছে? কেন, তুই দেখিসনি? তোর আসার উপলক্ষেই তো এসেছিল। উচ্ছ্বাস সত্যি খেয়াল করেনি। মা মনিকার মাথায় উল্টোপাল্টা সব কথা ঢুকিয়ে রেখেছে। তাহলে তো মনিকা নীলাদ্রিকে দেখে কষ্ট পেয়েছে। অজান্তে মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য উচ্ছ্বাসের অনুশোচনা হলো। আমার কি মনিকার কাছে যাওয়া উচিত? উৎসব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন না গেলেই ভালো হবে। উচ্ছ্বাস ভাইয়ের পাশে বসলো। তাকে চিন্তিত দেখাচ্ছে। মেয়েটা সত্যিই তোকে ভালোবাসতো। আই নাও, কিন্তু আমি তো কখনো মনিকাকে ওই চোখে দেখিনি। দোষ আসলে তোর না, মনিকারও না। মাই ওকে বৌমা করতে চেয়েছিল। মনিকাও সেই আশায় স্বপ্ন দেখেছে। তোর তো কখনো গার্লফ্রেন্ড ছিল না, কাউকে পছন্দের কথাও বলতে শুনিনি। বিয়ে মার পছন্দেই করবি এমনটাই তো ভাবতাম আমরা, কিন্তু তুই যে এরকম হুট করেই দেশে এসে বিয়ে করে বউ নিয়ে আসবি, ব্যাপারটা সবার জন্যই শকিং ছিল। উচ্ছ্বাস চুপ করে আছে। উৎসব জানতে চাইলো, তুই কি মেয়েটাকে আগে থেকে চিনতি? ভাই কোন মেয়ের কথা বলছে বুঝতে না পেরে উচ্ছ্বাস তাকালে উৎসব বলল, তোর বউয়ের কথা বলছি। হ্যাঁ, চিনতাম। রিলেশন ছিল? না। তাহলে বিয়ে কিভাবে করেছিস? অনেক কাহিনী ভাই, এখন বলা শুরু করলে রাত শেষ হয়ে যাবে।
যাক, আমি আছি, বল তুই। কিন্তু আমি থাকতে পারছি না। বউ ঘরে একা আছে, আমাকে যেতে হবে। উচ্ছ্বাস সত্যিই যাওয়া হলো। উৎসব মুখ বেঁকিয়ে বলল, তোর লাভারের চক্করে আমার বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর তুই এখন নিজের বউয়ের কাছে যাচ্ছিস? কত বড় স্বার্থপর দেখেছ? উচ্ছ্বাস গলায় শব্দ করে ভেতরে ঢুকে দেখল নীলাদ্রি বিছানার এক পাশে শুয়ে ঘুমিয়ে আছে। তার রেখে যাওয়া খাবার থেকে সামান্য একটু খেয়েছে মনে হয়। উচ্ছ্বাস নিঃশব্দ পায়ে এগিয়ে এসে নীলাদ্রির মাথার কাছে দাঁড়ালো। ঘুমন্ত মেয়েটাকে দেখতে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঘুমিয়ে আছে বলে আচরণে জড়তা, চেহারায় ভয়ের ছাপ দেখা যাচ্ছে না। জেগে থাকলে নিশ্চয় সে ঘরে আসার সাথে সাথে জড়সড় হয়ে বসে থাকতো। রাতের বিশাল আয়োজন থাকলেও কারোরই খাওয়া হয়নি। সকালে খাবার টেবিলে সবাই এলেও মিসেস শর্মিলা আসেননি। জাহানারা বেগম নাতবকে বললেন, খেতে দাও নাতবো, তোমার শাশুড়ি খাবে না দেখি কি আমাদেরও খিদে পাবে না? জেবা দাদি শাশুড়িকে খাবার বেড়ে দিতে দিতে শ্বশুরকে বলল। বাবা মা রাতেও কিছু খায়নি। ইউসুফ খান উঠতে নিয়ে বললেন, খাবার বারো, আমি তোমার শাশুড়িকে নিয়ে আসছি। বাবা যাবার আগেই উচ্ছ্বাস দাঁড়িয়ে উঠে বলল, মা আমার উপর রাগ করেছে, তাই রাগ ভাঙানোর দায়িত্ব আমারই। ইউসুফ খান আবারও বসে পড়ে বললেন। যা গিয়ে দেখ, ব্যর্থ হয়ে ফিরলেই বাপকেই দরকার পড়বে। উচ্ছ্বাস মার কাছে যাচ্ছে। উৎসব জেবাকে জিজ্ঞেস করলো, মনিকা আসবে না? মনিকা সকালেই চলে গেছে। জাহানারা খেতে খেতে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমার নতুন নাতবউ কই? নাতি কি বরে ঘরে রাইখা একা একাই দেখবো, আমাদের দেখতে দিব না? উচ্ছ্বাস বাবা মার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো। মা, মিসেস শর্মিলা ছেলের ডাক শুনে মুখ ঘুরিয়ে বসলেন। উচ্ছ্বাস ভেতরে এসে দেখে মা অন্যদিকে ফিরে বসে আছে। মায়ের মন গলাতে আদুরে গলায় বলল, তুমি কি আমার মুখও দেখতে চাও না? মিসেস শর্মিলা জবাব দিলেন না। উচ্ছ্বাস এগিয়ে এসে মার সামনে হাঁটু গেড়ে বসলো। দু হাতে মার হাত ধরে বলল, আমি অন্যায় করেছি, তাই আমার উপর রাগ করে আছো। খাবার তো অন্যায় করেনি, রাত থেকে তুমি না খেয়ে আছো। আমার না খেয়ে থাকা নিয়ে তোমার তো সমস্যা হবার কথা না। মিসেস শর্মিলা এমনিতে ছেলেদের তুই করে বললেও রেগে গিয়ে তুমি বলেন। আমার মা না খেয়ে থাকলে সমস্যা তো আমারই হবে। মিসেস শর্মিলা ছেলের থেকে হাত ছাড়িয়ে নিতে চেয়ে বললেন, যেটুকু কষ্ট দেওয়ার তা তো দিয়েই ফেলেছো, এখন কেন দরদ দেখাতে এসেছো? মায়ের কষ্টের কথা যদি ভাবতে তাহলে না বলে বিয়ে করে নিয়ে আসতে না। আমার ভুল হয়েছে, ধরে নাও এটাই তোমার ছেলের শেষ ভুল। এরপর থেকে তোমাকে না জানিয়ে কিছুই করব না। তারপরও কি আমাকে ক্ষমা করতে পারবে না? উচ্ছ্বাস মাকে মানাতে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। যে বা শাশুড়ির ঘরের দিকে তাকিয়ে উসখুস করছে। ইউসুফ খান বৌমাকে বললেন, আদরের ছেলে মাকে মানাতে গেছে, না মানিয়ে ফিরবে না। মা ছেলে যা খুশি করুক, তুমি এত কিছু নিয়ে ভেবো না বৌমা। খেতে বসে পড়ো, উচ্ছ্বাস ঠিকই তোমার শাশুড়িকে নিয়ে আসবে। সত্যি উচ্ছ্বাস মাকে নিয়েই ফিরেছে। যদিও মিসেস শর্মিলা খাবার টেবিলে বসেও কারোর সাথে কথা বলছেন না। জাহানারা বেগম ধমকে নাতিকে বললেন, এই নাদান, বিয়া কি করছস বউরে সুকেশে সাজায় রাখার জন্য? নাত বউরে আমাদের সামনে আসনো না কেন? নাকি তোর বউরে দেখতে টিকিট কাটতে লাইন ধরতে হবে? ইউসুফ খানও বললেন, বিয়ে যখন করে ফেলেছিস, এখন তো আর কি না মেনে নে উপায় নেই। নিজের ছেলে যদি ঠিক না থাকে তাহলে পরের মেয়েকে কি দোষ দিব? যা মেয়েটাকে নিয়ে আয়। উৎসব জেবা আর চোখে মাকে দেখছে। মাও কিছু না বলে উচ্ছ্বাস চেয়ার ছেড়ে উঠে নীলাদ্রিকে আনতে যাচ্ছে। একটু আগে নীলাদ্রির ঘুম ভেঙেছে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে আতকে উঠে ভাবলো, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে। 9টা বেজে গেছে। ঘরে সে ছাড়া দ্বিতীয় কেউ নেই। লোকটি কি রাতেও ঘরে আসেনি? নীলাদ্রি তাড়াহুড়ো করে উঠে বসতে গিয়ে তলপেটে চিনচিন ব্যথা অনুভব করলো। মাসের নির্দিষ্ট একটা সময়ে এ ব্যথা আসে, কিন্তু আজ তো সেই তারিখ না, এখনো 4 দিন বাকি আছে। এবার কি তাহলে মাস শেষ হওয়ার আগেই? নীলাদ্রি কি করবে কিছুই বুঝতে পারছে না। এ ব্যাপারে কার কাছে সাহায্য চাইবে সে? লজ্জায় জড়তায় গুজকে গিয়ে কতক্ষণ পেট চেপে ধরে বসে থাকলো। তখনই বাইরে উচ্ছ্বাসের শব্দ পেয়ে নীলাদ্রি আরো ঘাবড়ে গেল। কি করবে বুঝতে না পেরে বিছানা ছিঁড়ে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। উচ্ছ্বাস ঘরে এসে নীলাদ্রিকে না দেখে একটু অবাক হলেও পরে ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, তাই কতক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করলো। অনেকটা সময় পরও নীলাদ্রি বেরিয়ে না এলে উচ্ছ্বাস ওয়াশরুমের দরজার সামনে এসে ডাকলো, নীলাদ্রি, তুমি কি ভেতরে?
নীলাদ্রির বুক কাঁপছে, গলা শুকিয়ে আসছে, সেই সাথে কান্নাও পাচ্ছে। এই অবস্থায় কিছুতেই সে বাইরে বেরোতে পারবে না, আর না লোকটাকে বলতে পারবে তার কি চাই। নীলাদ্রি সারা শব্দ না পেয়ে উচ্ছ্বাস আবার ডাকলো। নীলাদ্রি, হয়ে গেলে বেরিয়ে আসো। নিচে সবাই খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। নিচে গিয়ে সবার সামনে খেতে বসা তো দূর, নীলাদ্রি তো এই লোকের সামনেই যেতে পারবে না। নীলাদ্রি, তুমি কি আমাকে শুনতে পারছো? অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, অথচ মেয়েটার কোনো সারা শব্দ নেই। উচ্ছ্বাস এবার কিছুটা ভয় পেয়ে গেল। কিছু কি হয়েছে? নীলাদ্রি, তুমি ঠিক আছো? নীলাদ্রির কান্না পাচ্ছে, লোকটা তো যাচ্ছেও না, ডাকাডাকি করেই যাচ্ছে। উচ্ছ্বাস এবার দরজায় ধাক্কা দিয়ে ডাকলো। নীলাদ্রি, আর ইউ ওকে? কথা বলছো না কেন? কাপা কাপা কণ্ঠে নীলাদ্রি বলল। আমি ঠিক আছি। উচ্ছ্বাস স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তাহলে কথা বলছিল না কেন? নীলাদ্রি এ কথা জবাব না দিলে উচ্ছ্বাস বলল। ঠিক আছে, তুমি সময় নিয়ে বের হও, আমি অপেক্ষা করছি। না। উচ্ছ্বাসের কপালে ভাঁজ পড়ল, জিজ্ঞেস করলো। কি না? আপনাকে অপেক্ষা করতে হবে না। কেন? উচ্ছ্বাস বুঝতে পারছে নীলাদ্রির কণ্ঠ কাঁপছে। কি হচ্ছে নীলাদ্রি, আমাকে বলো। আপনি প্লিজ চলে যান, আমি বেরোতে পারবো না। কেন? নীলাদ্রি আবারও চুপ মেরে গেছে। কি সমস্যা ঠিক করে বলছেও না। উচ্ছ্বাস ভেবে পায় না এই মেয়েকে নিয়ে সে বাকি জীবন কিভাবে কাটাবে। বিয়ের দ্বিতীয় দিনেই ঘাম ছুটিয়ে দিচ্ছে। উচ্ছ্বাস কপাল চেপে ঘুরে দাঁড়ালে হঠাৎ বিছানার দিকে তার চোখ পড়ল। সাদা চাদরে লাল জাতীয় কিছু দেখে ভ্রুজোড়া কুঁচকে গেল। পরক্ষণেই পুরো ব্যাপারটা বুঝতে পারল। এজন্য নীলাদ্রি বাইরে বেরোতে চাচ্ছে না। মেয়েটা তাকে বললেই পারত। যদিও উচ্ছ্বাস বুঝতে পারছে সে বিষয়টাতে স্বাভাবিকভাবে নিলেও নীলাদ্রির জন্য ঘটনাটা অস্বস্তিকর, লজ্জার। সে ওয়াশরুমের সামনে গিয়ে বলল। ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না, তবে আমি ভাবিকে পাঠাচ্ছি। তোমার যা লাগবে ভাবিকে বলো। উচ্ছ্বাস যাওয়ার জন্য দরজার কাছে গিয়েও আবার ফিরে এসে বিছানার চাদরটা তুলে ফেলে জড়ো করে রেখে দিল। নীলাদ্রি বুঝতে পারছে না লোকটা সত্যিই কি চলে গেছে। পায়ের শব্দ শুনেছিল। উনি কি কিছু বুঝতে পেরেছেন? না বুঝলে ভাবিকে পাঠানোর কথা কেন বলল? লোকটা তার সমস্যা বুঝতে পেরেছে এটা ভেবেই নীলাদ্রি লজ্জায় মিয়ে গেল। জাহানারা বেগম পানসে মুখে বললেন। বউরে আনতে গিয়া তোর পুত হারাইয়া গেছে নাকি? ইউসুফ খানের খাওয়া প্রায় শেষের দিকে। ছেলে যে সেই তখন গেছে, এখনো ফিরে আসেনি। যদিও উনি বুঝতে পারছেন তিনি যখন নতুন নতুন বিয়ে করেছিলেন তখন ওনার অবস্থাও ছেলের মতোই ছিল। বউয়ের কাছে যাওয়ার জন্য কত ছোট যে খুঁজত। উৎসব বউয়ের কানে কানে বলল। বউকে আনতে গিয়ে রোম্যান্স শুরু করে দিয়েছে নাকি? জেবা চোখ পাকিয়ে বলল। করলে তোমার সমস্যা কি? আমার সমস্যা না, ওর গার্লফ্রেন্ডের জন্য রাতে আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করতে পারিনি, অথচ হতচ্ছাড়া সকাল সকাল শুরু করে দিয়েছে। বংশের প্রদীপ তো দেখা যাচ্ছে আমার আগে আমার ছোট ভাই নিয়ে আসবে। চুপ কর অসভ্য লোক। তখনই উচ্ছ্বাসকে আসতে দেখা গেল। উচ্ছ্বাস একা এসেছে দেখে জাহানারা বেগম মুখ বাঁকিয়ে বললেন। বউরে আনতে গিয়া নিজে নিখোঁজ হইলি, অহন আবার বউ ছাড়াই ফিরে আসলি। তোর বাপসাপ তো সুবিধা দেখছি না। কিরকম বউ বিয়া কইরা আনছস? কানা খোরা না তো আবার? এত পকপক কেন করো বুড়ি? বউরে দেখবা, একটু ধৈর্য ধরো। আমার বউ তো আর যে সে জিনিস না যে সহজে দেখা পেয়ে যাবে। মিসেস শর্মিলা কঠিন মুখে বসে আছেন, ছেলের দিকে তাকাচ্ছেন না। উচ্ছ্বাস ভাবিকে উদ্দেশ্য করে বলল। ভাবি, একটু আসতে পারবে? কোথায়? এসো আগে। উচ্ছ্বাস কেন ডাকছে যে বা বুঝতে না পারলেও হাত ধুয়ে উঠে ওর সাথে এলো। রুমে আসতে আসতেও অনেকবার জিজ্ঞেস করেছে। কোথায় নিয়ে যাচ্ছে দেবর্ষী? আমার রুমে। তোমার রুমে আবার কাজ কি? ও বাবা, তুমি কি তোমার বউকে শুধু আমাকে দেখাতে চাও? সেজন্য কে নিচে না নিয়ে আমাকে উপরে নিয়ে এসেছো? উচ্ছ্বাস ঘরের দরজা খুলে ভাবিকে ভেতরে যেতে বলে বলল। নীলাদ্রি ওয়াশরুমে আছে, একটু দেখো ওর কি লাগবে। জেবা ঠোঁট টিপে হাসল। তাহলে এই ব্যাপার। উচ্ছ্বাস ভেতরে এলো না, এমনকি আশেপাশেও থাকলো না। জেবা রেনরিনে মিষ্টি কণ্ঠে ডেকে বলল। কি গো দেবরানী, দরজা খুলে বেরিয়ে এসো, দেখি কি হয়েছে তোমার। তোমার বর কি এমন জরুরি প্রয়োজনে আমাকে খাওয়ার মাঝখানে তুলে নিয়ে এসেছে? নীলাদ্রি পেট ব্যথায় কুজো হয়ে বসেছিল। মেয়ে কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো। উনি নিশ্চয়ই ওই মানুষটার ভাবি। এই যে মেয়ে, বের হও বাবা। নীলাদ্রি ভাবছে ভাবির সাথে হয়তো উনিও এসেছেন, তাই সে বের হচ্ছে না। এই মেয়ে দেখে আমাকে ভরসা করতে পারছে না। তোমার বরটাও তো চলে গেছে। উচ্ছ্বাস রুমে নেই কথাটা শোনা মাত্র নীলাদ্রি দরজা খুলে বেরিয়ে এলো।
জেবা ছোট্ট একটা দম ফেলে মিষ্টি করে হাসি দিয়ে বলল, মানছি বড়ই তোমার আপন, আমরাও কিন্তু তোমার বর না, আমি তোমার বড় যা, বুঝেছো? এখন বলো কি হয়েছে? তোমার বর নিজে পালিয়ে গিয়েছে, আমাকে কেন ফাঁসিয়ে গেছে? ভাবির কাছে বলতে নীলাদ্রির এত বেশি সংকোচ হলো না। যদিও লজ্জা ঠিকই লাগছিল। নীলাদ্রির সমস্যার কথা শুনে জেবা কতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে পরক্ষণে শব্দ করে হেসে উঠে বলল, এই কথা তো তোমার বরকে বললেই পারতে, বরের কাছে আবার এইসব বিষয় কিসের লজ্জা? ওই বোকাও আমাকে এমনভাবে ঢেকে নিয়ে আসলো, আমি ভাবলাম কি নাকি। জেবা নীলাদ্রির সমস্যার সমাধান করে দিল। নীলাদ্রিকে প্রথম দেখেই তার কাছে চেনা চেনা লাগছিল। হঠাৎ করে বলে উঠল,